পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এটুকু মন্তব্য করতে পারি। আমি আজকে গেছিলাম সেই ছেলেটাকে দেখতে হাসপাতালে। তো ওখানকার মানুষের বক্তব্য যে ওখানে একটা কোনো মন্দির টন্দির আছে আর কি, পুজো পাঠ হওয়ার পর ছোট্ট একটা ধর্মীয় মিছিল হয়তো সেখানটায় যাচ্ছিল। ছোট রাস্তা, সব মিছিলই যায় সেখানটায়। গ্রামের নাম সর্বাঙ্গপুর, আমারই লোকসভা এলাকার মধ্যে সেই গ্রাম ছিল। এমনি গ্রামটা শান্তশিষ্ট গ্রাম, পাশে শ্যামনগর, সর্বাঙ্গপুর, এই গোটা বেলটাতে আমার খুবই পরিচিতি। সেখানটায় প্রচুর পরিমাণ পাট হয়, পেঁয়াজ হয়, সব মানুষের মধ্যে দারুণ সম্পর্ক। ধরুন রাস্তা দিয়ে যে কোনো মিছিল যেতে পারে, যে কোনো শোভাযাত্রা যেতে পারে, সে পার্টির হতে পারে, ধর্মীয় হতে পারে, ব্যবসাদারের হতে পারে, যে কোনোই হতে পারে। রাস্তা দিয়ে যাওয়ার অধিকার সকলের আছে। সেখানটায় তৃণমূলের নেতাদের ভিড় দেখে তাড়াতাড়ি রাস্তা খালি হচ্ছে না কেন, সেই প্রশ্নে তারা উত্তেজিত হয়ে যায় এবং তারা মনে করে যে তারা যখন রাস্তায় হাঁটবে, রাস্তায় চলবে, তখন রাস্তার উপর থেকে বাকি যা মানুষ আছে তাদেরকে সরে যেতে হবে, অর্থাৎ রাস্তা ফাঁকা করে দেবে। কারণ তারা বাংলার শাসক, তারা বাংলার শাসক বলে রাস্তা ফাঁকা থাকবে, সে রাস্তা যাতায়াতের কোনো অসুবিধা যাতে না হয়। আর অসুবিধা হলে কি হবে? গুলি চলবে। তৃণমূলের নেতাদের ছোট বড় মাঝারি সকলের কাছে এত সহজলভ্য আধুনিক অস্ত্র কিভাবে তারা ধারণ করে নিয়ে চলেছে, এটা তার জলযন্ত্রের ধারণ। মানে গাড়িতে চলছে কিন্তু তাদের সকলের কাছে আর্মস। একটু রাস্তা সরতে দেরি হয়েছে, ভিড় সরতে দেরি হয়েছে, তাই তাদের মনে হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে। অপমানের জবাব কি? গুলি। ভাগ্য ভালো ছেলেটা এখনো বেঁচে আছে। আমি কালকেও বলেছি, আজও বলছি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। পাশাপাশি এটাও বলতে চাই নওদার মানুষকে, যে কোনো ঘটনাকে সাম্প্রদায়িক রং লাগিয়ে সাম্প্রদায়িক বিভাজন বা উত্তেজনা তৈরির চেষ্টা যদি কেউ করে, সেই প্রচেষ্টায় আপনাকেও পা দেবেন না, সেই ফাঁদে আপনাকেও পা দেবেন না। এটা একটা অপরাধ, গুলি চালানো অপরাধ। সাধারণ মানুষের উপরে গুলি চালিয়ে যে অন্যায়টা করেছে সেটা একটা অপরাধ। সেই অপরাধের যিনি নায়ক বা যারা সেই অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ হওয়া দরকার এবং অপরাধীদের গ্রেপ্তার করা দরকার। অপরাধীদেরকে চিহ্নিত করুন, কিন্তু সমস্ত কিছুকে গুলিয়ে দেওয়ার জন্য অপরাধী এবং আজকের সরকার সবকিছুকে গুলিয়ে দেওয়ার জন্য এবং সেই গুলিয়ে দেওয়ার রাজনীতি করে অন্য কোনো দল সুবিধা নেওয়ার জন্য সাম্প্রদায়িক রং লাগাতে পারে, আপনারা সেই ফাঁদে পা দেবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আচ্ছাটা কে তুলেছে, কে কি বলছে জানি না, কিন্তু আমার বক্তব্য ভারতবর্ষের পার্লামেন্ট আছে, ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটি আছে। আজকে বিএসএফ যে এত বড় দেশ বিরোধী কাজ করছে, বাংলাকে শেষ করার জন্য যে সব অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদটা পার্লামেন্টে হয় না কেন? ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটিতে হয় না কেন? দিল্লিতে হয় না কেন? এতদিন বলেননি কেন? হঠাৎ করে বাংলাদেশে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর সব অনুপ্রবেশকারীদের বিএসএফ ঢোকাচ্ছে, না আগে থেকে ঢুকাচ্ছিল? কোনটা? আপনি কি আগে জানতেন না, না এখন জেনেছেন? আপনি কি আগে ঘুমোচ্ছিলেন, এখন জেগেছেন? কোনটা? আপনি হাজার পাতা খোলা চিঠি দিন, কোন খোলা চিঠিতেই আপনার সরকারের ব্যর্থতা ঢাকার কোনো সুযোগ নেই। কারণ বাংলায় যারা বসবাস করে সবাই জানে
একদিন আপনি অনুপ্রবেশের বিরোধিতা করেছিলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে অনুপ্রবেশের বিরোধিতা আপনি করেছিলেন। আজ আপনি বিএসএফ এর গায়ে দোষ চাপাচ্ছেন। এই সরকারের মন্ত্রী আপনি ছিলেন, তখন কিন্তু আপনার মুখে বিএসএফ এর বিরুদ্ধে কোনো কথা আমরা পার্লামেন্টে শুনিনি। আমিও পার্লামেন্টে ছিলাম যখন আপনি ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন। আপনি যখন সরকারি দলের মন্ত্রী ছিলেন, আপনার তৃণমূল যখন সরকারি বিজেপি অটল বিহারী বাজপেয়ী সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, তখন বিএসএফ বিরুদ্ধে কোনো মুখে কথা ছিল না আপনার। আপনি সুযোগ সন্ধানী, নিজের ব্যর্থতা ঢাকার জন্য যখন যার ঘাড়ে ভর করা দরকার আপনি ভর করবেন। তদন্তকারীরা জানতে পেরেছেন চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে এসেছে ওই টাকা। লেনদেন স্টেটমেন্ট রয়েছে তদন্তকারী। সমরেশ ও মুক্তা আলমের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন আব্দুল ইলিয়াস থেকে জানা গেছে। দেখো, পাসপোর্ট জালিয়াতি এটা তো একটা ব্যক্তির পক্ষে সম্ভব না। পাসপোর্ট করতে গেলে অনেক কিছু নিয়ম কানুন মানতে হবে। আসল নকল যাই কিছু করুন না কেন, আপনাকে আধার কার্ড দেখাতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে, পুলিশের ভেরিফিকেশন দেখাতে হবে, তবে না পাসপোর্ট। তো পুলিশ ভেরিফিকেশন কারা করে? দিল্লির পুলিশ না বাংলার পুলিশ? পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট তারা কি করে জোগাড় করে বলুন এবার একটা একটা। এখানে আধার কার্ড কারা কিভাবে জোগাড় হয়? বিএসএফ দেয়, দিল্লি দেয়, না আপনি দেন? কোনটা? এটা একটা বড় পরিকল্পিত একটা চক্র। এখানে অনেকে জড়িত। এখানে যা দেখছেন যে পাসপোর্ট জাল করার যে সমস্ত সংখ্যা দেখছেন, আমি মনে করি এটা হিমশৈলের চূড়া মাত্র। এটা একটা সংগঠিত চোরাই চক্র, সংগঠিত চোরাই পাসপোর্ট চক্র। এটা কবে থেকে শুরু হয়েছে, কত লোক বেনিফিটেড হয়েছে, কত লোক তার সুবিধা পেয়েছে, আমি আপনি কেউ জানি না। যা দেখছেন এগুলো হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। আরো কত এরকম পাসপোর্ট, জাল পাসপোর্ট এখান থেকে জোগাড় হয়েছে, না আমি জানেন, না আপনি জানেন, না আমি জানি, না আপনি জানেন। পশ্চিমবঙ্গের পুলিশ এই নিয়ে তাদের কোনো হিসাব তারা দেখাতে পারবে না। পশ্চিমবঙ্গের পুলিশের কাছে এই তথ্য নেই, কারণ পশ্চিমবঙ্গের পুলিশের দায় একটাই, তৃণমূল সরকারকে রক্ষা করা, তৃণমূল যাতে বিপদে না পড়ে তার সদা সতর্ক থাকা, আর ভোটের সময় তৃণমূলকে জেতানোর দায়িত্ব নেওয়া। বাকি বাংলা ভোগে যাক, পুলিশের কিছু যায় আসে না, দিদিও কিছু যায় আসে না। তাই বাংলার মানুষকে আগামী দিনে বাঁচতে গেলে সকালে উঠে বলতে হবে, ভগবান কি ভরসে জি রে, खुदा की भरोसे जी रहे हैं, खुदा की भरोसे, भगवान की भरोसे जीना आप लोग के लिए तय है। হ্যাঁ, বাংলার পুলিশের সবই সফলতা। যতদিন পশ্চিমবঙ্গে দিদি থাকবে সফল আর সফল, সবকিছুতে সফলতা। চোরা কারবারের কেন করিডোর হয়েছে দিদিকে জিজ্ঞেস করতে চাই। আপনার পুলিশ ঘুমিয়ে থাকে কেন দিদিকে জিজ্ঞেস করতে চাই। অস্ত্র বাইরের রাজ্য থেকে এ রাজ্যে ঢুকছে কেন আপনাকে জিজ্ঞেস করতে চাই। অন্য রাজ্য থেকেও বলছে না যে বাংলা থেকে অস্ত্র যাচ্ছে তাই আমাদের বিপদ, আপনি বলছেন অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে তাই আপনার বিপদ। বর্ডার দেখবার দায়িত্ব কার? আমাদেরকে কি বিহারের সরকার রক্ষা করবেন, আপনি রক্ষা করবেন? বাংলার মানুষের ভালো মন্দ সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিহারের না আপনার? সারা বাংলা জুড়ে যে লুট তরাজ খুন ধর্ষণ চলছে, তা কি বর্ডারে বিএসএফ করছেন, আপনি করছেন, বা আপনার দল করছেন, আপনার পুলিশ তার সঙ্গে জড়িত? বিএসএফ কে যদি আপনার এতই খারাপ লাগে তো দিল্লিতে বিএসএফ এর বিরুদ্ধে অবস্থান করুন, পার্লামেন্টে বিএসএফ এর বিরুদ্ধে কিছু বলুন। ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটি আছে হোম অ্যাফেয়ার্স, গৃহ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি, সেখানে আপনার দলের মেম্বার আছে, সেখানে গিয়ে বলুন যে আমাদের নেত্রী বলছে বিএসএফ নাকি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছে, অস্ত্রপাতি দিয়ে বিএসএফ নাকি বাংলাদেশ থেকে সবাইকে ঢুকিয়ে দিচ্ছে। সেখানে বলুন, খোলা মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছেন বাংলাদেশের বিপদে কেউ যদি বাংলাদেশ থেকে আমার রাজ্যে আসে
আমি তাদেরকে আধা রুটি খাইয়েও বাঁচিয়ে রাখবো, যেভাবে হোক তাদেরকে রক্ষা করবো। আজ কেন পাল্টিবাজি করছেন আপনি? আজ কেন আপনার মুখের কথা বন্ধ হয়ে গেছে? বুদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিদি বাংলাকে আপনি সুরক্ষা দেওয়া থেকে এড়িয়ে যেতে দায়িত্ব পারেন না। বাংলার সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। চেষ্টা আপনি করছেন, মানুষ বিভ্রান্ত হবে না। কি করে ধরা পড়বে? এ তো শস্যের মধ্যে ভূত। কি করে ধরবে? তো শস্যের মধ্যে ভূত। তৃণমূল দলের লোক জড়িত তাই কিছু জানা যাচ্ছে না, তৃণমূলের নেতারা জড়িত তাই কিছু জানা যাচ্ছে না, প্রমোটার রাজের মারামারি তাই কিছু জানা যাচ্ছে না। তার মিসেস যত কিছু জানে, সিআইডি একবার জিজ্ঞেস করছে কি? জিজ্ঞেসও করছে না। পুলিশ কি জানে না? সব জানে। সিআইডি কি জানে না? সব জানে। কিন্তু কি বাঁচাতে হবে কাকে? তৃণমূলের অপরাধী। না হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, তাহলে তৃণমূলের নেতৃত্ব বদনাম হয়ে যাবে। তাই বদনাম থেকে দিদিকে বাঁচাতে, বদনাম রক্ষা করতে, বদনামের ভাগিদার দিদি যাতে না হয়, তৃণমূল সরকার যাতে না হয়, তার জন্য আবার কাউকে বকরি খোঁজা হচ্ছে। জবাই করা কোনো বকরি তো খোঁজা হচ্ছে। এইভাবেই একটার পর একটা ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ওই তো কসবাদে সুশান্ত লোকটা, সুশান্ত ঘোষ নাকি, সে বেঁচেছে তাই। পরিকল্পনায় কারা জড়িত দেখেছেন? তৃণমূলের প্রমোটাররা। এখানেও তাই। তদন্ত হলে তো হবে, তদন্ত ধামাচাপা দিলে কি করে? এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন। যেমন করে সত্যেন চৌধুরী খুন হয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের শিকার এবং প্রমোটার রাজের শিকার, যেমন করে গঙ্গার ওপরে প্রদীপ দত্ত খুন হয়েছে তৃণমূলের প্রমোটার রাজ এবং অন্তর্দ্বন্দ্বের শিকার। প্রত্যেকটা ঘটনায় তৃণমূলের নেতা জড়িত, আমি লিখে দিতে পারি। ঠিক একইভাবে এসে করলারে আমি বলছি মালদা ঘটনা তো তৃণমূল জড়িত। জড়িত না হলে এই ঘটনা অনেক আগে জানা জানি। এখন বলির বকরা করার জন্য কাউকে ধরা টরা হচ্ছে বা হবে, সেটা জন্য অপেক্ষা করতে হবে আমাদের। সংসদীয় রাজনীতিতে দল থেকে করে ভুল করেছিল আগে সেই পার্টিকে বলতে পারে সে একটা সিনিয়র লিডার, কারণ তাদের আমলেই দল থেকে বহিষ্কৃত হয়েছিল। তখন তো আমরা এত বড় জায়গায় ছিলাম না কংগ্রেস দলের, তো তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমরা যেটুকু দেখেছি, আমি যেটুকু আমার অভিজ্ঞতায় দেখেছি, সোনিয়া গান্ধী 2011 সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোট হয়, জোটের যখন কথা চলছে, তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমরা বলছিলাম হ্যাঁ জোট করা দরকার। 2011 সালে নির্বাচনে দু একটা নির্বাচনী ক্ষেত্রে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল, কিন্তু সারা বাংলা জুড়ে সেদিন দিল্লির নির্দেশে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নির্দেশে মমতা ব্যানার্জির দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছিল। তার জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির প্রচারের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, হেলিকপ্টার বরাদ্দ হয়েছিল। সেই মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের নিধন যজ্ঞে অবতীর্ণ হলেন। তাই আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে, সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না, সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতো না। সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায়, তিনি মমতা ব্যানার্জি। তাই আজকে কারোর আফসোস হতে পারে, সামনে রাজ্যসভা ভোটফুট আছে, আজকে আফসোস হতে পারে, কিন্তু আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয়, এই বাংলার যা সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা সমস্ত কিছুকে ধ্বংস করে এই বাংলাকে বর্বরদের রাজ্যে রূপান্তরিত করেছিলেন। এই ব্যক্তিগত প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিতে তার ব্যাপার। রাজ্যে যখন জঙ্গিদের আশ্রয় নিয়ে বিভিন্ন মমতা ব্যানার্জি বলছে লাগাতার তিনি প্রয়াস করে গেছেন, তিনি যোগাযোগ। আচ্ছা, এটা বিদেশ মন্ত্রকের ব্যাপার, সবাই একটা বিদেশ মন্ত্রকের ব্যাপার, কিন্তু দিদির চরিত্র কি? লাফিয়ে পড়ে কৃতিত্ব নেই। দিদি লাফিয়ে পড়ে কৃতিত্ব নেই। তা এতই যখন আপনি পারেন বাংলাদেশ সরকারকে বুঝিয়ে বাজিয়ে ঠিক রাখতে, তাহলে বাংলাদেশের গন্ডগোলটা থামাতে পারছেন না। একবার তো
একবার তো অনুরোধও করেননি আপনি। বাংলাদেশের মৎস্যজীবীরা এবং এদেশের মৎস্যজীবীরা এপার ওপার করার যে প্রক্রিয়াটা, সেটা সম্পূর্ণ কেন্দ্রের অধীন একটা বিভাগ। কাকে বুঝাবো বলুন? কৃতিত্বনীতে সব থেকে আগে যিনি লাফিয়ে পড়েন তাকে আর কি বুঝানোর আছে? তিনি যদি এতই পারেন, তাহলে বাংলাদেশের সমস্যাটা মিটিতে পারছেন না কেন? যাতে বাংলাদেশের সবাই শান্তিতে সম্প্রীতি থাকে, তার জন্য একটা দরবার তো করতে পারেন, একবার তো আবেদন করতে পারেন, তাও আপনার মুখ দিয়ে বার হবে। বাংলাদেশের সামরিক বাহিনী, তাদের যারা প্রধান, এর আগেই বলেছি, তারা মনে করছে ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটা জটিল করাটা ঠিক হবে না। এই সমস্ত ছোটখাটো আদান প্রদান মানে এক্সচেঞ্জ যদি হয়, সেটা ভালো হবে। এইভাবে আমরা কংগ্রেস সরকার আমলে আমরা 3 বিঘা জমি বাংলাদেশকে দিয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ চুক্তি করেছিলাম। বাংলাদেশের সঙ্গে আমরা শান্তি স্থাপনের পক্ষে। বাংলাদেশে এ অশান্তি বন্ধ হোক, বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষের, প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করা হোক। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রের সরকার আন্তর্জাতিক চাপ তৈরি করুক, আন্তর্জাতিক চাপ তৈরি করুক। অথচ জমি বিক্রি নিয়ে কিছু জানে না সংশ্লিষ্ট দপ্তর, জমি মাফিয়া। জমি এইভাবে তো হচ্ছে। বাংলা তো জমি মাফিয়াদের স্বর্গরাজ্য বাংলা। আমার তো মাঝে মাঝে শঙ্কা হয়, আগামী দিনে গঙ্গা ভরাট করার জন্য না অনুমতি দিয়ে দেয় ভূমি দপ্তর, আর জমি কই? যা জমি সব কিনে নিচ্ছে মোটামুটি। কোথায় চলেছে জানি না এই বাংলা। বাংলার মানুষ প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদে মুখর হন। আজকে মনে হচ্ছে আপনার উপরে কিছু হয়নি, কিন্তু কালকে যখন আপনার উপরে হবে, তখন আপনাকে রক্ষা করার কেউ থাকবে না। আমার এই কথাটা আপনার কাছে স্বনির্বন্ধ ভাবে আমি নিবেদন করলাম। আজ যদি আপনি চুপ করে থাকেন, কাল যখন আপনার উপরে হবে, তখন আপনি আপনার পাশে কাউকে পাবেন না, কারণ আজ আপনি চুপ করে থাকবেন। এ সন্ত্রাসে অত্যাচার আজ একজনের উপরে হচ্ছে, কালকে আরেকজনের উপরে হবে। আমরা সবাই তার শিকার, সারা সমাজ তার শিকার হতে চলেছে। সুভাষ কংগ্রেস ছেড়ে বিভিন্ন দল করে সফল হয়, মমতা হয়েছে। সুভাষ বোস বড় বিপ্লবী, কিন্তু আলাদা দল করে সফল হতে পারে, এমন মন্তব্য করতে শোনা। সেই সঙ্গে ডিএনটিভি বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম।